initial transcription করে without any modification, then ও start করে হচ্ছে তোমার modification. For middle gene production, it modified. কিভাবে modified করে? That is the important question. Modification done by addition of ADP ribose, ribosylation. Modification done by viral enzyme, যেটা early gene product, viral enzyme that catalyze addition of ADP ribose to alpha subunit. How many alpha subunit present in RNA polymerase, bacterial RNA polymerase? বলো, ব্যাকটেরিয়াল আরএনএ পলিমারেজের সাবইউনিট কি কি ছিল? হ্যাঁ, আর কি কি ছিল? আলফা 2, বিটা প্রাইম, বিটা ড্যাশ। আর কি আছে? সিগমা ওমেগা। সিগমা হলে হলো এনজাইম, সিগমা অ্যাড হলে, সিগমা ছাড়া হচ্ছে তোমার নরমাল কোর এনজাইম। ঠিক আছে? তো আলফা সাব ইউনিটে ও কি করায়? এডিপি রাইবোজাইলেশন করায়, মানে এডিপি রাইবোজ যেটা প্রিপেয়ার করে ও সেটাকে অ্যাডিশন করে দেয় হচ্ছে তোমার আরএনএ পলিমারেজের সাথে। আরএনএ পলিমারেজের ক্যারেক্টার চেঞ্জ হয়, and RNA polymerase now start to synthesize the middle genes. এটা করলেই যেটা হবে, inhibit transcription of host gene. ADP ribosylation যখনই করে দেবে আলফা সাব ইউনিটে, inhibit transcription of host gene, and promote viral gene transcription. So one type of modification গেল, one time modification গেল, second modification ও start করবে। later second alpha subunit কেও ADP ribosylation করাবে। second alpha subunit receive ADP ribosyl group, and second time ADP ribosylation in the second alpha subunit, এটা যখনই হবে early gene synthesis turned off, inhibit transcription of early gene, and late gene synthesis start. And late gene এর মধ্যে one of the important gene is the GP55, যেটা মিডল জিন অনেক সময় বলা হয়, লেট জিন অনেক সময় মিডল জিন, মানে মিডল আর লেটের টাইমটা সেম। Middle or late gene synthesis start, and one of the important gene product is the GP55. And this GP55 actually alternative of sigma 70. Sigma 70 মনে পড়ে কিছু? সিগমা সাব ইউনিট আরএনএ পলিমারেজের, যারা মলিকুলার বায়োলজি পড়েছো, সিগমা সাব ইউনিট ফাংশন কি? সিগমা সাব ইউনিটের ফাংশন সে কি কথা? সিগমা সাব ইউনিটের ফাংশন ভুলে গেছো? প্রমোটার বাইন্ডিং এ হেল্প করে,
অ্যাক্টিভেট কি করে করবে? প্রোমোটার বাইন্ডিং টু দি প্রোমোটার। সিগমার মেন রোল হচ্ছে বাইন্ডিং টু দি প্রোমোটার। অ্যাক্টিভেট উইদাউট সিগমাও তোমার ইয়ে করতে পারে, মানে ক্যাটালাইজ করতে পারে। সিগমা জাস্ট হেল্প টু বাইন্ড ইনটু দি প্রোমোটার সাইড। ঠিক আছে? তো সিগমা 70 হচ্ছে প্রিন্সিপাল সিগমা ফ্যাক্টর। এরকম সিগমার অনেকগুলো টাইপ পড়িয়েছিলাম, সিগমা 70, সিগমা ই, সিগমা এফ, সিগমা 32। তো এই সিগমা গুলো পার্টিকুলার রোল আছে। তো সিগমা 70 হচ্ছে মেন সিগমা ফ্যাক্টর, যেখান থেকে মোটামুটি অল টাইপস অফ জিন প্রডিউস করে ব্যাকটেরিয়া। তো ও কি করে, সিগমা 70 অল্টারনেটিভ GP55 তৈরি করে। মানে এবার আরএনএ পলিমারেজের জায়গায় সিগমা 70 কে অল্টারনেট করিয়ে দিয়ে, মানে রিমুভ করে দিয়ে ঢুকিয়ে দেবে হচ্ছে GP55। and this GP55 is for the viral gene encoding, মানে ভাইরাল প্রোমোটার রিকগনাইজিং প্রোটিন। তো সিগমা 70 চলে গেল, মানে হোস্ট আরএনএ পলিমারেজকেও টোটালি ক্যাপচার করলো। হোস্ট আরএনএ পলিমারেজকেও টোটালি ক্যাপচার করলো বাই মিনস অফ চেঞ্জিং সিগমা 70 উইথ GP55। এখানে GP55 এর রোল কোশ্চেনে আস্ক করে। ঠিক আছে? তাহলে ও যেটা করলো টোটাল ক্যাপচারিং। নাও ভাইরাল সিগমা ফ্যাক্টর dictate synthesizing late gene product. Late gene products. লেট জিন প্রোডাক্টস এর মধ্যে কি কি থাকে? লেট জিন প্রোডাক্টস এর মধ্যে থাকে হেড, টেল, মানে ব্যাকটেরিওফেজের স্ট্রাকচারাল পার্ট গুলো থাকে। দেন থাকে হচ্ছে তোমার T4 লাইসোজাইম, লাইসিস করার জন্য T4 লাইসোজাইম, হোলিন প্রোটিন, হোলিন এনজাইম। তো এইগুলো হচ্ছে লেট জিন প্রোডাক্ট সিনথেসাইজিং স্টার্ট করে। ঠিক আছে? তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের জায়গা। উইদাউট RNA polymerase, how does P4 manage to synthesize all of the gene? তো 3 টাইমস বলবো, একবার রাইবোজাইলেশন, সেকেন্ড টাইম রাইবোজাইলেশন, আর থার্ড চেঞ্জ GP55 দিয়ে। 3 টাইমস ও চেঞ্জ করে, 3 টাইমস হোস্ট RNA polymerase কে চেঞ্জ করে। ফার্স্টে আলফা সাব ইউনিটে, সিঙ্গেল সাব ইউনিটে ও এডিপি রাইবোজাইলেশন করবে। সেকেন্ড টাইম সেকেন্ড আলফা সাব ইউনিটে এডিপি রাইবোজাইলেশন করবে, তার মানে দুটো আলফা সাব ইউনিটে এখন এডিপি রাইবোজাইলেট। আর লেট জিন গুলো প্রোডাকশনের টাইমে ও GP55 অল্টারনেটিভ অফ সিগমা 70 কে ইউটিলাইজ করবে, এন্ড কমপ্লিটলি ও সিগমা 70 কে রিমুভ করিয়ে GP55 লাগিয়ে দেবে। দ্যাট মিন্স ওর ইঞ্জিনটা এখন, মানে যেভাবে ডিকটেট করবে লেট জিন গুলো সেভাবে তৈরি হবে। মানে জাস্ট ভাবো ট্রেনের ইঞ্জিনটাই চেঞ্জ করে দিল, ট্রেনের ইঞ্জিনটাই চেঞ্জ করে নিজের ইঞ্জিন বসিয়ে দিল। লাইক দ্যাট ওয়ে ইট মডিফাই দ্য হোস্ট আরএনএ পলিমারেজ। বলবে? বুঝেছি স্যার। ঠিক আছে? সিনথেসিসের পার্ট যখনই কমপ্লিট করলাম, নেক্সট আসবে হচ্ছে T4 DNA রেপ্লিকেশন। T4 DNA replication. And T4 DNA replication, very interesting in 5 aspects. In 5 aspect, total 5 aspect আমরা চেক করব, and by that T4 DNA replication কে আমরা বোঝার চেষ্টা করব। T4 DNA replication আদার ব্যাকটেরিওফেজ বা আদার নরমাল সেলের রেপ্লিকেশন থেকে একটু ডিফারেন্ট in 5 aspect. Number 1, the source of nucleotides. Source of nucleotides কি বলেছিলাম? সোর্স অফ নিউক্লিওটাইডস, আদার সেল কি করে?
আদার সেল, যেটা ব্যাকটেরিয়া হোক, ম্যামেলিয়ান হোক, হিউম্যান হোক, ইউক্যারিওটিক যে কোনো সেল হোক, কি করে নিউক্লিওটাইড সোর্সের জন্য প্রডিউস করে, বায়োসিনথেসাইজ করে, ইয়েস অর নো? বাট এ কি করবে? এ কি করবে? হোস্টের ডিএনএ কে ডিগ্রেড করবে, and from that ও ডিএনটিপি কে প্রিপেয়ার করবে, কারেক্ট? তো the source of nucleotides কি? By producing exonuclease. Exonuclease is the enzyme যেটা প্রডিউস করে to degrade host DNA, and host DNA কে ডিগ্রেড করলেও কি পাবে? DNMPs। ডিএনএমপিস কেন? কারণ আলটিমেটলি ডিএনএ গুলোতেও যখন জয়েন হয়েছিল, রিয়াকশন হয়েছিল, ক্যাটালাইসিস হয়েছিল, টু ডিএনটিপি, দুটো ফসফেট বেরিয়ে যায় না? রিয়াকশন ক্যাটালাইসিস কি বলছে? when two DNTPs are connected each other, two phosphates are released। তো ভাঙলে কি পাবে? ডিএনটিপি পাবে না ডিএনএমপি পাবে? আনসার করো। ডিএনএমপি পাবে। বাট ডিএনএমপি কি ইজ দ্য সোর্স, ক্যান বি দ্য সোর্স ফর দ্য সেকেন্ড রাউন্ড অফ রেপ্লিকেশন? না, যতক্ষণ ডিএনটিপি তে না যাবে হবে না। কারণ টু ফসফেট ইজ ভেরি ইম্পর্টেন্ট ছিল, যেটা রিলিজ হয়ে যাচ্ছিল। মনে আছে কি কারো? রেপ্লিকেশনের টাইমে যে দুটো ফসফেট বেরোচ্ছিল ক্যাটালাইসিসে, হ্যাঁ, ওটার ফাংশনটা কি? ওটাকে পাইরোফসফেট বলে। টু ফসফেটস আর কানেক্টেড ইচ আদার and released during the replication is called pyrophosphate। ওটা তো একটা কোশ্চেনে, আর মানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের জায়গা। পাইরোফসফেটের ফাংশন কি ডিউরিং দ্য ক্যাটালাইসিস অফ ডিএনএ? পাইরোফসফেটেজ ওটাকে ব্রেক করে। পাইরোফসফেটকে ব্রেক করে, এন্ড পাইরোফসফেট দুটো ফসফেটের মধ্যে যে বন্ডটা ছিল, ফসফোডাইএস্টার বন্ড, ফসফোএস্টার বন্ডটা ক্লিভ হয়ে যায়। এন্ড ফসফোএস্টার বন্ড ক্লিভ হয়ে গেলে কি তৈরি হবে? এনার্জি প্রডিউস হবে, and that energy ultimately needed to drive the reaction in the next round। আদারওয়াইজ আমরা দেখছিলাম কি, পাইরোফসফেট যখন রিলিজ হচ্ছে, আমাদের ডেলজিটা পজিটিভে চলে আসছে, ডেলজি ভ্যালুটা পজিটিভে চলে আসছে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেনও থাকে যে কেন তোমার হোয়াট ইজ দ্য রোল অফ পাইরোফসফেটেজ, এটাও দিতে পারে। আর অনেক সময় এটাও দেয় যে পাইরোফসফেটের হেল্পটা কি। পাইরোফসফেটকে ভেঙে দেয় পাইরোফসফেটেজ, দুটো ফসফেটে কনভার্ট করে দেয়, এনার্জি তৈরি হয়। এই এনার্জিটা ডেলজি পজিটিভকে নিয়ে চলে যায় নেগেটিভে। আর ডেলজি নেগেটিভ থার্মোডাইনামিক্যালি ভেরি ইম্পর্টেন্ট টু রিয়াক্ট স্পন্টানিয়াসলি, মানে ফার্দার রিয়াকশনের জন্য ইম্পর্টেন্ট। তো এটাই করছে ও। তাহলে আমি যখন ভাঙবো নিউক্লিওটাইডকে, কি তৈরি হবে? ডিএনএমপি তৈরি হবে। ও কি করবে? ডিএনএমপি কে দুটো ফসফেট অ্যাড করে তৈরি করে দেবে ডিএনটিপিস। ডিএনটিপিস। তো অল টাইপ অফ ডিএনটিপি পেয়ে যাবে ওখান থেকে সোর্স। ডিএটিপি, ডিজিটিপি, ডিসিটিপি and DTTP। all types of DNTP source available now। ঠিক আছে? তো সোর্স অফ দ্য নিউক্লিওটাইড খুব মজার জিনিস। ও কোনো কিছু প্রিপেয়ার করলো না, কোনো বায়োসিনথেসিস রিঅ্যাকশনে গেল না, হোস্টের ডিএনএ কে ভেঙে দিল। এখানে আরো একটা ইম্পর্টেন্ট মজার জায়গা বলে রাখি, the enzyme that is responsible to cleave মানে that means the exonuclease। cytosine containing DNA, cytosine containing DNA। তোমাদের কোশ্চেন করা উচিত ছিল যে স্যার আপনি তো বলছেন ডিএনএস তৈরি করে হোস্টের ডিএনএ কে ব্রেক করে দেয়। তো যদি হোস্টের ডিএনএ কে ব্রেক করে দেয়, তাহলে তো ওই এনজাইমটা তোমার ভাইরাল ডিএনএ কেও ব্রেক করে দিতে পারে, হ্যাঁ কি না? আলটিমেটলি T4 তো ডিএনএ থাকে ডাবল স্ট্র্যান্ডেড, ইয়েস অর নো? তো কি করে দেখো, এক্সোনিউক্লিয়াসের একটা স্পেসিফিসিটি আছে। এক্সোনিউক্লিয়াস যে কোনো ডিএনএ ব্রেক করে না। এক্সোনিউক্লিয়াস ডিএনএ কে অনলি ব্রেক করবে যখন সেটা সাইটোসিন রিচ থাকবে।
ইম্পর্টেন্ট জায়গা। তো ও কি করে, এরপরেই আসবো ইম্পর্টেন্ট অ্যাসপেক্টে। ও কি করে, সাইটোসিন নিজের ডিএনএ থেকে হাটিয়ে দেয় ডটার ডিএনএ থেকে, মানে ব্যাকটেরিওফেজে T4 ব্যাকটেরিওফেজের ডটার যেগুলো তৈরি হচ্ছে, নিউ নিউ ডিএনএ পার্টিকেল তৈরি হচ্ছে আফটার রেপ্লিকেশন, ওখান থেকে সাইটোসিনকে টোটাল তুলে দেবে, মানে সাইটোসিন রিচ থাকতে দেবে না। তাহলে কি করবে, ওই এনজাইমটাই নিজে ভেঙে দেবে ডটার ডিএনএ মলিকিউলকে। বুঝতে পারছো কেসটা কি? তো এই ব্যাপারটা চলছে। তো ফার্স্ট অ্যাসপেক্ট দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য আদার হোস্টেল মেকানিজম, দ্যাট ইজ দ্য সোর্স অফ নিউক্লিওটাইড। বুঝতে পেরেছো কেসটা? স্যার সেকেন্ড মানে অ্যাসপেক্টে হোস্টের যাই। ডিএনএটা সাইটোসিন রিচ? অবশ্যই হোস্টের ডিএনএ তো সাইটোসিন থাকবেই, হোস্টের ডিএনএ তো সাইটোসিন থাকবে, ইটস আ নর্মাল বেস, তো থাকবেই তো। বাট T4 এর ডিএনএ তে সাইটোসিন কম পাবে এভরি টাইম। এটা রিজনটা হচ্ছে এটা। এবার কেন, মানে কিভাবে ও কমায় সাইটোসিনকে, সেটা আমি আসছি মেকানিজম। ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার? ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার? সেকেন্ড হ্যাঁ পয়েন্ট, স্যার। the হ্যাঁ স্যার। synthesis of, okay, the synthesis of HMC। একটু আগে বললাম না, HMC পয়েন্টে আমরা আসছি। synthesis of HMC, what is HMC and what is the role of the HMC, এবার কোশ্চেনে আসি, মানে ব্যাপারটাই আসি। HMC বলেছিলাম হচ্ছে হাইড্রক্সি মিথাইল সাইটোসিন, মানে দ্যাট মিন দ্য মডিফিকেশন অফ দ্য সাইটোসিন, রাইট? সাইটোসিনকে মডিফাই করছে, ঠিক? তো কোশ্চেনটা হচ্ছে কেন দরকার, ওয়াই দরকার, নিড। যারা আরডিটি পড়ছে এই সেমিস্টারে, তো আরডিটি পড়ছে মানে এইটুকু তো বুঝতে পারছো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ডিসকভারি যখন আমি পড়িয়েছিলাম, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এর ডিসকভারি, রেস্ট্রিকশন হোয়াটটার মিনিং এটা, যে ব্যাকটেরিয়া কন্টেন্স সাম এনজাইম দ্যাট রেস্ট্রিক্ট দ্য গ্রোথ অফ দ্য ব্যাকটেরিওফেজ। ইয়েস অর নো? ইয়েস অর ইয়েস নো? স্যার। ওকে। তাহলে তো এই ব্যাকটেরিয়াটা যার মধ্যে T4 ডিএনএ মানে T4 ইনফেক্ট করছে, এই ব্যাকটেরিয়ার মধ্যেও এনজাইম আছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস that ultimately attack the incoming phage DNA and start to degrade that। এটা তো পড়বেই। তো T4 ডিএনএ সার্ভাইভ করবে কি করে? T4 ডিএনএ how to survive T4 ডিএনএ from the attack of RE by HMC। ও কি করবে, সাইটোসিন গুলোকে মডিফাইড করাবে। ঠিক আছে, প্রথমত সাইটোসিন ও রাখতেই চায় না যাতে ওর নিজের ডিএনএ না ভাঙে। সেকেন্ড, যদিও থাকে তাহলে সাইটোসিন গুলোকে মডিফাই করে দেবে। এবার দেখো কেস কিভাবে তৈরি করে। ডিফারেন্ট এনজাইমস আর সিনথেসাইজড বাই T4। to produce HMC. Mainly two enzymes are important, that is completely T4 made, আর একটা এনজাইম হোস্ট থেকে ইউজ করে। তো রিঅ্যাকশনের স্টেপ গুলো দেখো, ফার্স্টে ডিসিএমপি যেটা ভাঙলো, মানে যেটাকে পেলো, ডিসিএমপি পাবে এখান থেকে, কোথায় গেল, এই যে সিটিপি তো ফার্স্টে পাবে না, সিএমপি পাবে। ও ডিসিএমপি কে তৈরি করে দেবে ডিএইচএমপি তে। ডিসিএমপি মানে হচ্ছে সাইটিডাইন মোনোফসফেট ডিঅক্সি ফর্মে আছে। এনজাইম যেটা ইনভলভ থাকে সেটার নাম হচ্ছে T4 হাইড্রক্সি মিথাইলেস। T4 হাইড্রক্সি মিথাইলেস। T4 হাইড্রক্সি মিথাইলেস ডিসিএমপি কে কনভার্ট করবে হাইড্রক্সি মিথাইল সাইটিডিনে, হাইড্রক্সি মিথাইল সাইটিডিন মোনোফসফেট। ঠিক আছে, পুরো নাম হচ্ছে হাইড্রক্সি মিথাইল সাইটিডিন মোনোফসফেট। আর সিএমপি ফুল ফর্ম হচ্ছে সাইটিডাইন মোনোফসফেট। ঠিক আছে, so DHMP is the first step of the reaction. Number 2, next DHMP থেকে তৈরি করবে হচ্ছে DHDP। DHMP convert into DHDP diphosphate, enzyme called hydroxymethyl kinase, hydroxymethyl kinase। And then
DHDP convert to DHDP. DHDP. Enzyme called nucleoside phosphate kinase. Nucleoside phosphate kinase. This DHTP is the precursor for the production of HMC. For the production of hydroxymethyl cytosine. বলো বুঝেছি স্যার। শুধুমাত্র এইচএমসি তৈরি করবে না, আবার মডিফাই করবে। চলো দেখো, আফটার এইচএমসি প্রোডাকশন গ্লাইকোসাইলেটেড, নেক্সট রাউন্ডে কি করবে ও? আফটার এইচএমসি it glycosylated, and glycosylation also done by another enzyme, and glycosylated called glycosylated HMC. Glycosylated HMC. এবার বলো এই গ্লাইকোসাইলেটেড এইচএমসি কে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস অ্যাটাক করতে পারবে? ক্যান আরই অ্যাটাক? না। সো আরইর ফাংশন মানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের ফাংশনকে টোটালি লস্ট করে দিল, ঠিক আছে, যাতে আরই ফাংশন না করতে পারে, ডিএনএটা প্রোটেক্টেড থাকে। আর আমরা যদি ইকোলাইয়ের দেখি, ইকোলাইয়ের জন্য আরই কোনটা থাকে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি থাকে? ইকো আর1। ইকো আর1 এ তুমি যদি কাট সাইড দেখো G-AATTC, এই দেখো সি কে মডিফাই করে দিয়েছে, সি কে মডিফাই করে এখন এইচএমসি গ্লাইকোসাইলেশন করে দিয়েছে। তো ও আর চিনতে পারছে না, এন্ড কাটিং হচ্ছে না। নাও phage DNA are immune to restriction endonuclease attack. কি লিখবো? নাও phage DNA this glycosylated HMC, শুধুমাত্র HMC থাকলেও enough to make immune to the RE attack, but glycosylate HMC করলে কি আরো ব্যাকআপ অপশন, মানে আরো পাওয়ারফুল, আরো মাস্কিং এফেক্ট করছে। Now this help to block restriction endonuclease attack. And আরামসে ও ইনফেকশন করতে পারবে উইদাউট এনি প্রবলেম। Second aspect, HMC. What is HMC? How it is prepared? What are the enzyme involved? And what is the function? All things are clear. বলবে HMC দিয়ে কোশ্চেন আসে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, HMC মানে হচ্ছে হাইড্রক্সিমিথাইল সাইটোসিন। ইট ইজ দ্য মডিফিকেশন অফ দ্য সাইটোসিন বেস। কারা করে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। ফাংশন কি? আর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের অ্যাটাক থেকে প্রিভেন্ট করবে। অ্যাসপেক্ট নাম্বার 3, T4 DNA রেপ্লিকেশন। এই টিপোরের সময় যে যে এনজাইম গুলো ব্যবহার হচ্ছে ওটা টিপোর নিজে তৈরি করে? প্রথমটা তো T4 নিজে তৈরি করে, প্রথম দুটো, বাকিটা থার্ড একটা ওটা তোমার হোস্টের।
ক্লিয়ার? হ্যাঁ স্যার। Aspect number 3, prevention, the incorporation of cytosine into new T4 DNA. দেখো, আর কোন অর্গানিজম শুনেছো যে সাইটোসিনকে ব্লক করে দিচ্ছে, অ্যাটাচমেন্ট বা অ্যাডিশন করতে দিচ্ছে না, এরকম শুনেছো কোনো অর্গানিজম করে এরকম? যার যেরকম সিকোয়েন্স আছে সে সেরকমই তৈরি করবে, ইয়েস অর নো? ও কি করছে, সাইটোসিনকে অ্যাটাচ করতে দিচ্ছে না, নিউ ফেজ ডিএনএ যেগুলো তৈরি হচ্ছে, ম্যাক্সিমাম টাইম চেষ্টা করছে কি সাইটোসিন যাতে ব্লক থাকে, মানে সাইটোসিন তোমার এন্টার যাতে না করতে পারে, তার জন্য দুটো দুটো মেকানিজম করে রেখেছে, আমি আসছি। তো আর কোনো অর্গানিজম এরকম জানা আছে যে সাইটোসিনকে ব্লক করে দেয় বা সাইটোসিনকে অ্যাটাচ করতে দেয় না? নেভার। বাট টি4 ডিএনএ এটা করে। কেন করে? কি বলেছিলাম? হোয়াই টি4 ডিএনএ ডু দ্যাট, দিস মেকানিজম? কারণ হোস্টের ডিএনএ তে সাইটোসিনটা থাকে। মানে এক্সোনিউক্লিয়াস, ওর নিজের এনজাইমের থেকে প্রোটেকশন পাওয়ার জন্য। ওর নিজের এনজাইমটা ছিল এক্সোনিউক্লিয়াস, and exonucleus cut on the cytosine rich DNA. So if own DNA becomes cytosine rich, তো এটা তো সুইসাইড হয়ে গেল, তার মানে নিজের ডিএনএ কে ভেঙে দেবে এক্সোনিউক্লিয়াস। তার জন্য চাইবে কি এক্সোনিউক্লিয়াস যাতে ওয়ার্ক না করতে পারে অন মাই ডিএনএ, বাট ইট ক্যান ওয়ার্ক ইন হোস্ট ডিএনএ উইদাউট এনি ইন্টারাপশন। কেসটা বুঝতে পেরেছো? তো এই জন্য এটা চেষ্টা করে। দুটো মেকানিজম আছে। এক নাম্বার হচ্ছে সিনথেসাইজিং ডিসিটিপিএস, সিনথেসাইজিং ডিসিটিপিএস বোঝাই যাচ্ছে, এনজাইম দ্যাট ডিগ্রেড সিটিপি, ডিসিটিপি, পেজ কোডেড এনজাইম degrades CTP, that degrade DCTP. তার মানে সিটিপি যদি ঢুকতেও চায়, ও কি করবে, ডিসিটিপি কে ব্লক করবে বাই ক্লিভ দেবে, ডিসিটিপি কে ভেঙে দেবে ডিসিটিপিএস দিয়ে বাই ডিসিএমপি। আর ডিসিএমপি হলে তো আর এন্টার করতে পারবে না রিঅ্যাকশন সাইকেলে, তো ডিসিটিপি কে ডিসিএমপি তে কনভার্ট করে দেবে। ইট ইজ দি মেকানিজম নাম্বার 1। তার মানে ঢোকার আগেই বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে? আর যদি কোনোভাবে ঢুকেও যায় ডিএনএ এর মধ্যে, এক্সিস্ট থাকে ডিসিটিপি ফর্ম মানে সাইটোসিন ফর্মে, তাহলে সেকেন্ড মেকানিজম রেখেছে ডিসিএমপি ডিঅ্যামিনেজ, ডিসিএমপি ডিঅ্যামিনেজ। ডিঅ্যামিনেজ ওয়ার্ডটা বা এই এনজাইমটা ফাংশন কি হতে পারে? ডিঅ্যামিনেজ অ্যামিন গ্রুপটাকে সরিয়ে দেবে। অ্যামাইনো গ্রুপটা যেটা আছে NH2 গ্রুপ স্ট্রাকচারে, সিটিপি স্ট্রাকচার তো জানো সাইটোসিনে, অ্যামাইনো গ্রুপটাকে NH2 গ্রুপটাকে সরাবে, ঠিক আছে? এন্ড সরিয়ে মিথাইল গ্রুপ অ্যাড করবে, করে কি তৈরি করবে? নাও কি কনভার্সন হবে ওখানে? অক্সি গ্রুপ ঢুকলো এন্ড মিথাইল গ্রুপ ঢুকলো, মানে কিসে কনভার্ট করলো? সিএমপি কে থাইমিন। কনভার্ট DCMP to DUMP, ফার্স্টে ইউএমপি তে নিয়ে যাবে, দেন acquire মিথাইল গ্রুপ to form DTMP। বলো পয়েন্ট ক্লিয়ার কিনা বলবে? স্ট্রাকচার দেখাতে হবে সাইটোসিনের, নাকি বুঝতে পেরেছো কেসটা? স্যার বুঝতে পেরেছি। বুঝেছি। যদি সাইটোসিনের স্ট্রাকচার দেখো, সাইটোসিনে থাকে হচ্ছে 2-oxy-4 অ্যামাইনো, অ্যামাইনো গ্রুপকে কাট করে অক্সি গ্রুপ ঢোকাবে। ইউরাসিলের স্ট্রাকচার কি? 2,4-ডাইঅক্সি, তার মানে এখন সাইটোসিন হয়ে গেল ইউরাসিল, ঠিক আছে? ওখানে যদি আমি একটা অ্যাডিশন করি হচ্ছে 5 পজিশনে মিথাইল গ্রুপ, স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে হচ্ছে থাইমিনে। তাহলে যদি এক্সিস্টিং বা
ডিএনএ এর মধ্যে সিএমপি ঢুকেও থাকে, ও ট্রাই করবে কি সেটাকে চেঞ্জ করে টিএমপি তে কনভার্ট করা। তার মানে ওর ডিএনএ তে সাইটোসিনের অ্যামাউন্ট কমবে, পার্সেন্টেজ কমিয়ে দেবে, যেটা ইম্পর্টেন্ট এক্সোনিউক্লিয়াসের অ্যাটাক থেকে প্রিভেন্ট করা, ওর নিজের এক্সোনিউক্লিয়াস অ্যাটাক থেকে প্রিভেন্ট করা। পয়েন্ট ক্লিয়ার কিনা বলবেন? হ্যাঁ স্যার। নাম্বার 4, glycosylation of T4 DNA। তো ডিএনএ স্ট্রাকচারের মধ্যে গ্লাইকোসাইলেশন দেখা যায়, অলরেডি দেখিয়ে দিয়েছি আমি। এইচএমসি স্ট্রাকচারের সাথে মানে সাইটোসিনের সাথে গ্লাইকোসাইলেশন অ্যাড করে এইচএমসি গ্লাইকোসাইলেট তৈরি করে, নতুন করে আর বলার কিছু নেই। দ্যাট ইজ অলসো ইউনিক। Glycosylated HMC, better word, প্রডিউস করে। নাম্বার 5, বলেছিলাম টোটাল 5 অ্যাসপেক্টে ডিফারেন্সিয়েট করে। এনজাইমোলজি অফ রেপ্লিকেশন, এই জায়গাটা ভেরি ইন্টারেস্টিং। Enzymology of replication and DNA packaging। অলরেডি বলেছি ডিএনএ পলিমারেজ ও নিজে তৈরি করে, মানে T4 ডিএনএ পলিমারেজ তৈরি করে নিজের জিন থেকে, বাট আরএনএ পলিমারেজকে তৈরি করায় না, মডিফাই করায় হোস্ট থেকে, সেটা বলে দিয়েছি। তো এনজাইমোলজি মধ্যে রেপ্লিকেশনের মধ্যে ওর নিজের T4 ডিএনএ পলিমারেজ থাকবে, ঠিক আছে। বাকি এনজাইম ওগুলো হোস্ট থেকে বড় করবে, প্রাইমেস, হেলিকেজ, এই এনজাইম গুলো হচ্ছে তোমার হোস্টমেট। ঠিক আছে। সেকেন্ড ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বলেছি হচ্ছে ডিএনএ প্যাকেজিং এর। ডিএনএ প্যাকেজিং এর টু ইম্পর্টেন্ট ফেনোমেনা আছে। নাম্বার 1, সার্কুলার পারমিউটেশন। এই জায়গাটা বুঝতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে, বাট বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। সার্কুলার পারমিউটেশন। and number 2, terminal redundancy। terminal redundancy, redundant, এই দুটো টার্ম দেখতে পাবে কোশ্চেনে এসছে বা কোশ্চেনে আসে প্রিভিয়াস ইয়ার, যে what is the called circular permutation and terminal redundant T4 DNA। ঠিক আছে, তো এই ব্যাপার দুটোকে বোঝাও, যদি না বুঝতে পারে বলবে আমার। দুটোর মিনিং পরে বলছি, আগে ডায়াগ্রাম দেখে। ফার্স্ট অফ অল ও যেটা করে, T4 ডিএনএ পলিমারেজ এক একটা করে ডিএনএ স্টার্ট করে প্রিপারেশন, এন্ড জিনের মধ্যে ডিএনএ স্ট্রাকচারের মধ্যে প্রচুর জিন থাকবে, তো জিন গুলোকে এনকোড করছি এ বি সি ডি ই এফ জি এ এন্ড বি। এই একটা ডিএনএ কে প্রিপেয়ার করেছে ডিএনএ 1, আরো একটা ডিএনএ কে প্রিপেয়ার করেছে এ বি সি ডি ই এফ জি। তো ক্লিয়ারলি দেখো দুটো ডিএনএ নাম্বার 2 ডিএনএ আর মেড, and these 2 ডিএনএ homologous region আছে, দেখতে পাচ্ছ? These 2 DNA contain homologous region A, B, yes or no?
তো কি হবে এদের মধ্যে? রিকম্বিনেশন হবে। প্লাজমিডও বলছিলাম বা ইয়েতেও বলছিলাম যে হোমোলোগাস রিজিয়নে রিকম্বাইন হয়। তো রিকম্বাইন হলে কি তৈরি করবে? দুটো ডিএনএ মলিকিউল কানেক্ট করে যাবে ইচ আদার, লং একটা ডিএনএ তৈরি করবে। দেন কি আসবে? এ বি সি ডি ই এফ জি ফলোড বাই এবি। দেখে নাও এরকম আরো একটা ডিএনএ তৈরি হবে, যেখানে যদি হোমোলোগাস রিজিয়নে এবি থাকে আবার কানেকশন করবে, and প্রডিউস করবে আরো লং ডিএনএ মলিকিউল। দেখো তো এই যে কম্বিনেশন অফ ডিএনএ মলিকিউল টু ফর্ম আ লং লিনিয়ার স্ট্রাকচার, এটাকে কি বলে? কেউ একজন কোশ্চেন করেছিল, সম্ভবত বোধহয় বিদিশা বোধহয় কোশ্চেন করেছিল আমাকে কদিন আগে, স্যার হোয়াট ইজ কনক্যাটানার? দিস ইজ কল্ড কনক্যাটানার। Concatenate. What is concatenate? This is called concatenate. Concatenate মানে কি? Many of the DNA molecule are produced by the phage DNA polymerase, and after that, when they produce homologous region, they start to recombine each other. They start to recombine each other and form the long linear DNA structure. What is called? It is called concatenate. Point clear কিনা বলবেন সাথে অবধি? কনক্যাটেনার ব্যাপারটা বুঝতে পেরেছো? লং ডিএনএ মলিকিউল তৈরি করে, লিনিয়ার ফর্মে থাকে ফেজ ডিএনএ। এবার কোশ্চেন হচ্ছে, এবার এটাকে তো প্যাকেজও করতে হবে। ও সিনথেসাইজ যখন করলো, সিঙ্গেল ডিএনএ মলিকিউল আর নেই, সব ডিএনএ মলিকিউল গুলো কি হয়েছে? একটার সাথে আরেকটা রিকম্বাইন করেছে, কম্বাইন করে একটা লং স্ট্রাকচার তৈরি করেছে। এবার যখন নিউ ফেজ পার্টিকেলস এর মধ্যে হেডে ফেজ হেডে নিউ ইনসার্ট করবে এই ডিএনএটা, ফেজ হেডে যখন প্যাকেজ হবে ডিএনএটা, এত বড় ডিএনএটা প্যাকেজ হবে? অবভিয়াসলি না। এত বড় ডিএনএ প্যাকেজ হয় ফেজ হেডে? অবভিয়াসলি না। তাহলে কি করবে ফেজ হেড? তখন ও তৈরি করবে এন্ডোনিউক্লিয়াস, স্টার্ট প্রডিউস এন্ডোনিউক্লিয়াস। আর এন্ডোনিউক্লিয়াস কাট করে দেবে ডিএনএ কে, এন্ড ওই ফ্র্যাগমেন্টটা গিয়ে ঢুকে যাবে হচ্ছে ফেজ হেডে। তো কাটিং সাইড গুলো দেখে নাও, রেড কালার দিয়ে দেখাচ্ছি। আরো লং ডিএনএ আঁকলে আরো দেখাতে পারতাম। তো দুটো জায়গায় কাটিং সাইট রেখেছি, খুব স্পেসিফিক্যালি কাটিং হয়েছে, ভালো করে দেখবি যখন আমি ফ্র্যাগমেন্ট বার করব। তো আফটার কাটিং হোয়াট আর দ্য ফ্র্যাগমেন্টস প্রডিউস? বলো। ফার্স্ট ফ্র্যাগমেন্টার জিন বলো। এ বি সি ডি ই এফ জি এ বি। সেকেন্ড ফ্র্যাগমেন্টটা বলো। সি ডি ই এফ জি এ বি সি এন্ড ডি। আমি যদি থার্ডটা আঁকতাম তাহলে পেতে ই এফ জি এ বি সি ডি ই এফ। তো এই ডিএনএ গুলো এবার হবে প্যাকেজ, প্যাকেজ ইনটু দি হেড। এন্ড এই ডিএনএ স্ট্রাকচার গুলো যদি দেখো, দুটো টার্ম আমি ক্লিয়ারলি বুঝতে পারছি। একটার নাম হচ্ছে টার্মিনাল রিডান্ডেন্সি,
redundant. So what is the term meaning terminal redundant? ভালো করে তুমি যদি অবজার্ভ করো ডিএনএ স্ট্রাকচার গুলোকে, দেখো রিপিট পেয়েছো, 1 or 2 জিনস আর রিপিট, দেখতে পাচ্ছ কি? আনসার করবে, দেখতে পাচ্ছ রিপিট পেয়েছো, হ্যাঁ and that term is called terminal redundancy or terminal redundant. Terminal redundancy or terminal redundant মিনিংটা বলে দিই, দেখে নাও এর সাথে ক্লিয়ার কিনা। কোথায় গেল? হ্যাঁ, meaning that some DNA sequences are duplicate on the ends. Duplicate on the ends of the DNA. দেখে নাও ডুপ্লিকেশন হয়েছে, যেমন আমরা ক্রোমোসোমাল জিনের ডুপ্লিকেশন থেকে এরকম ডুপ্লিকেট করেছে। সিটি জিন, এখানে এবি জিন, এখানে সিডি জিন, এখানে ইএফ জিন ডুপ্লিকেট করেছে। তো এই টার্মটাকে বলে হচ্ছে টার্মিনাল রিডান্ডেন্ট। ব্যাপারটা বুঝবে ক্লিয়ার কিনা? হ্যাঁ সেকেন্ড টার্মের মিনিংটা বলি। সেকেন্ড টার্ম বলেছিলাম হচ্ছে সার্কুলার পারমিউটেশন। তুমি যদি ভালো করে চেক করো, কেয়ারফুলি ব্যাপারটাকে দেখো, আমি বারবার বলছি ভাইরাসের যদি তুমি মলিকুলার বায়োলজি মানে এই পার্টটা বুঝতে পারো, তোমার সবকিছু ক্লিয়ার থাকবে। এরপরে যেদিনকে আমরা ল্যাম্বডা পেজ পড়বো সেদিনকেও দেখবো যে আরো আরো কত সুন্দর মানে মানে কত ইন্টেলিজেন্টলি ব্যাপার স্যাপার গুলো বানিয়েছে। সার্কুলার পারমিউটেশন দেখো, এইটা হচ্ছে ফেজ 1 এ ঢুকলো, এটা ফেজ 2 তে ঢুকলো হেডে, এটা হচ্ছে ফেজ 3 হেডে ঢুকলো। কোন জিন কি বাদ গেছে? ফেজ 1 এ কি কি জিন পাচ্ছে? এ পাচ্ছে, বি পাচ্ছে, সি পাচ্ছে, ডি পাচ্ছে, ই পাচ্ছে, এফ পাচ্ছে, জি পাচ্ছে। তাহলে এ টু জি কোন জিন কি বাদ গেছে ফেজ 1 এ? এ টু জি অল জিনস আছে। না স্যার। পেজ 2 তে দেখো, দেখো সব জিন গুলো আছে কিনা। এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে, জি আছে। আছে তো? এ টু জি অল জিন আছে তো? কোন জিন বাদ গেছে? বাদ গেছে কি? না। না। এখানেও দেখো এ টু জি অল জিন অ্যাভেলেবেল, বাট দ্য সিকোয়েন্স আর সেম। সিকোয়েন্স সেম জিনের। না। না প্রথম ফেজের যে ডিএনএ সিকোয়েন্সে জিন দেখতে পাচ্ছ এ বি সি ডি ই এফ জি অর্ডারে আছে, সেকেন্ড ফেজের কি অর্ডার সেম? ডিফারেন্ট, বাট অল অফ দ্য জিনস আর প্রেজেন্ট। জিন সিকোয়েন্স ডিফারেন্ট, এটাই মজার। জিন সিকোয়েন্স ডিফারেন্ট বাট অল অফ দ্য জিনস আর অ্যাভেলেবল। এ টু জি অল জিনস আর অ্যাভেলেবল বাট দ্য সিকোয়েন্স ইজ ডিফারেন্ট। তার মানে ডিফারেন্ট কম্বিনেশন পারমুটেশন মানে কি? আমরা তো ছোটবেলায় পড়তাম ম্যাথামেটিক্সে পারমুটেশন কম্বিনেশন। তার মানে ডিফারেন্ট কম্বিনেশনে প্রডিউস হচ্ছে বাট অল জিনস আর অ্যাভেলেবল। দ্যাট টার্ম ইজ কল্ড সার্কুলার পারমুটেশন। দ্যাট টার্ম ইজ কল্ড সার্কুলার পারমুটেশন। তার মানে অল জিনস অ্যাভেলেবল বাট ইন ডিফারেন্ট সিকোয়েন্স। পয়েন্ট কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার তো অল জিনস অ্যাভেলেবল, এখানে আমি ডেফিনেশনটা ক্রিয়েট করে দিচ্ছি। সার্কুলার পারমুটেশন in a population of T4 virion, each copy of genome, each copy of genome contains same set of gene, but they are arranged differently. This terminology is called circular permutation.
এন্ড সার্কুলার ওয়ার্ডটা কেন বলছি? সার্কুলার ওয়ার্ডটা এই কারণেই বলছি, টার্মিনাল রিডান্ডেন্সি যেহেতু আছে, এ বি দুটো জিন আছে, তার মানে এদের মধ্যে একটা চান্স আছে এই দুটো জিনের মধ্যে রিকম্বাইন হয়ে গিয়ে সার্কেলে কনভার্ট করা, সার্কুলারাইজ হয়ে যাওয়া। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই সার্কুলার পারমুটেশন হয়। মানে যখন এটা আমি লিনিয়ার ফর্মে এঁকেছি, যখন এটা সার্কেল হয়ে যাবে তখনও দেখতে পাবো ডিফারেন্ট জিনের অর্ডার। যেমন এখন আমরা জেনেটিক্স এর জিনের সিকোয়েন্স করছি না, তো অল জিনস অ্যাভেলেবেল বাট জিনের অর্ডারটা ডিফারেন্ট। এই পয়েন্টটাকে বলা হচ্ছে সার্কুলার পারমুটেশন। বলবে পুরো ব্যাপারটা ক্লিয়ার কিনা, বোঝাতে পারলাম কিনা? হ্যাঁ স্যার তো বুঝেছি। T4 DNA রেপ্লিকেশনের অল অ্যাসপেক্ট ক্লিয়ার করলাম। T4 DNA রেপ্লিকেশনের টোটাল 5 ডিফারেন্ট অ্যাসপেক্ট ছিল। ফার্স্ট অফ অল, ও কিভাবে সোর্স করছে ডিএনটিপি কে, টোটালি ডিফারেন্ট। নাম্বার 2, এইচএমসি তৈরি করছে। নাম্বার 3, ও সাইটোসিন রাখতেই চাইছে না। নাম্বার 4, গ্লাইকোসাইলেট করে দিচ্ছে ডিএনএ এর মধ্যে বেসে। নাম্বার 5, এই ব্যাপারটাও আছে ওদের, তোমার প্যাকেজিং সিস্টেমটা ভেরি ইউনিক, যেখানে দুটো টার্মের মিনিং বলেছি। তাহলে T4 ডিএনএ কমপ্লিট, মানে T4 ফেজের লাইফ সাইকেল মোটামুটি কমপ্লিট। কারণ তোমার লেট জিনকে আর নতুন করে বলার কিছু নেই। লেট জিনে তোমার হেড অ্যান্ড টেল তৈরি হবে, সিনথেসাইজ হবে হোলিন প্রোটিন T4 লাইসোজাইম, ব্রেক ডাউন করবে ব্যাকটেরিয়া সেল ওয়ালকে এন্ড রিলিজ করে যাবে অক্সিজেন। যেটা আমি দেখাতে পারি সেটা হচ্ছে T4 লাইফ সাইকেলের টাইম লাইন, মানে একদম স্টার্টিং থেকে এন্ড অবধি কি করছে। লাইফ সাইকেলের টাইম লাইন মানে টাইম ধরে বলবো। এই পার্টটা কিন্তু তুমি কোনো ভাইরোলজি বইতে পাবে না। এই যে পার্টটা আমি পড়াচ্ছি, এই পার্টটা কিন্তু ভাইরোলজির বই, ডিমক বলো আদার বুক বলো, নেই। এই পার্টটা পাবে হচ্ছে মলিকুলার, সরি, মাইক্রোবিয়াল জেনেটিক্স এর যে বইটা কিনেছো, দ্যাট ইজ দ্য ফ্রাই ফিল্ডারে পাবে এই পার্টটা। পুরো লাইফ সাইকেলটাও কমপ্লিট করে 22 মিনিটসে। টাইম লাইন ধরে বলছি। ফার্স্ট অফ অল T0 তেও ফেজ অ্যাবজর্ব, T1 এ সিনথেসিস অফ হোস্ট ডিএনএ, host DNA RNA turned off, DNA RNA and protein is totally turned off. বন্ধ করে দিল। ডিএনএ সিনথেসিস, আরএনএ সিনথেসিস, প্রোটিন সিনথেসিস সব অফ। T2 তে বলেছিলাম সিনথেসিস অফ ফার্স্ট ডিএনএ, আর্লি জিন, ফার্স্ট mRNA begin. T3 তে ডিগ্রেডেশন অফ ডিএনএ, থ্রি মানে হচ্ছে 3 মিনিটস। 5 মিনিটসে ফেজ ডিএনএ সিনথেসিস ইনিশিয়েট। T9 এ হচ্ছে লেট mRNA begin synthesis of late mRNA. T12 এ হচ্ছে completed head and tail. Head and tail appears. লেট mRNA থেকে তৈরি হয়।
T15A fast complete phase particle. Appear. And T22 lysis. Timeline of the T4 bacteriophage. আজকে আমরা ল্যামডা স্টার্ট করব, কমপ্লিট করব নেক্সট স্যার ক্লাসে। হ্যাঁ স্যার বলছি যে T4 ফাজের জিনোমে এই টার্মিনাল রিডান্ডেন্সি ঘটনা মানে এই বৈশিষ্ট্যটা আছে বলেই তো এই হোমোলোগাস রিকম্বিনেশন কনকাটেমার তৈরি এই সব কিছু একদমই তাই, হচ্ছে। ইয়েস একদমই, ওটা ছাড়া তো হতো না। ওই যে কনক্যাটামারটা তৈরি হচ্ছে ওটা টার্মিনাল রিডান্ডেন্সিরই ফিচার। ইয়েস, কারেক্ট। তো এর কি মানে শুধুই কি একটা এই ফাজটার মানে কোনো ফিচার নাকি এর কোনো সিগনিফিকেন্স আছে এর লাইফ সাইকেলের উপরে? মানে কনক্যাটামার প্রোডাকশনটা, হ্যাঁ মানে এই যে ঘটনাগুলো ঘটছে টার্মিনাল মানে এই হোমোলোগাস রিকম্বিনেশন বা কনকাটেমার হুম তৈরি আবার হুম সার্কুলার পারমিউটেশন, এর হুম কি কোনো মানে সিগনিফিকেন্স বা কোনো কোনো অবশ্যই উপকার আছে। আছে ওই ফাজের? একদমই আছে। কনক্যাটামার প্রোডাকশন করলে ওর প্যাকেজিংটা ভেরি হেল্পফুল হয়। মানে একটা একটা করে ডিএনএ কে প্যাকেজ করার থেকে একটা লং ডিএনএ বানালো, সেখান থেকে ও আস্তে আস্তে নিজের একটা করে হেডকে আনছে আর প্যাকেজ করা শুরু করেছে। দ্যাট ইজ প্যাকেজিং এফিসিয়েন্সি অনেক বেটার হয় কনক্যাটামার থেকে। যদি সিঙ্গেল সিঙ্গেল ডিএনএ প্রডিউস করতো অনেক টাইম নিত। ভেবে দেখো, এটা আমরা আমাদের কাজ করার টাইমেও করি। ভেবে দেখো, একটা একটা করে না করে একটা অনেক বড় কিছু বানি, মানে অনেক বড় একটা ইয়ে করিনি, তারপরে সেখান থেকে আস্তে আস্তে একটা একটা করে নিতে থাকি। ঠিক আছে, তো লাইক দ্যাট T4 টাইম সেভিং মেকানিজম আর কি। আচ্ছা এটা তোমাকে ভাবতে হবে T4 যদি তোমাকে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করতে হয়, ব্যাকটেরিয়ার সেল সাইকেলের আগে ওকে ড্যামেজ করে বেরিয়ে আসতে হবে, হ্যাঁ কি না? মানে ইকোলাই গ্রো করে হচ্ছে 30 মিনিটসে, 20-30 মিনিটস এরকম টাইমে। তো বিফোর দ্যাট ওকে লাইসিস করতে হবে, তাই না? তো এটাই করার চেষ্টা করছে ও, মানে আরো কুইক অ্যাক্টিভিটির জন্য কনক্যাটামার প্রডিউস করে সেখান থেকে ফেজ পার্টিকেলস মানে ডিএনএ কে ইনকর্পোরেট করা, যাতে কুইক হয়, ব্যাপারটা আরো এফিশিয়েন্ট হয়। বুঝতে পেরেছি। হ্যাঁ, যেটা বলছিলাম ল্যামডা ফেজ স্টার্ট করব আমরা, বাট কমপ্লিট করব নেক্সট ক্লাসে। ওখানেও অনেক কিছু বলার আছে, অনেক কিছু নতুন নতুন জিনিস শিখবে। তো টেম্পারেট ফেজ লাইফ সাইকেল। টু ইম্পর্টেন্ট টেম্পারেট ফেজ, একটা হচ্ছে ল্যামডা, একটা হচ্ছে P1। স্যার হ্যাঁ স্যার বলছিলাম ওই আগেরটাতে ওই T=, যেটা 2 মিনিট, সেখানে ওই যে সিনথেসিস অফ ফার্স্ট mRNA বিগিন, ওইটা মানে কে সিনথেসিস করছে, ফাজ? হ্যাঁ, হোস্ট আরএনএ পলিমারেজ কি ইউজ করে আর্লি জিন, স্টার্টিং এ বললাম আর্লি জিন প্রোডাকশনটা আচ্ছা আচ্ছা ঠিক আছে। সেই করছে। যে কোনো টেম্পারেট ফেজের ডুয়াল এক্সিস্টেন্স আছে, ডুয়াল এক্সিস্টেন্স। কেন? কারণ এরা লাইটিংও করতে পারে চাইলে, বাট ওদের ডিফল্ট স্টেটটা হচ্ছে লাইসোজেন। এটা ডিফল্ট, মানে ও এটা ইনিশিয়েট করবে আর এটা তৈরি করবে ইন্ডাকশন লাইটিং। ভালো করে বুঝবে, এটা ঠিক আমরা ভাবি উল্টোটা। মানে ল্যামডা প্রথমে লাইটিং করে, তারপরে যখন ওর মানে ইয়ে স্ট্যাটাস চেঞ্জ হয়, হেলথ স্ট্যাটাস ব্যাকটেরিয়া, তখন ও লাইসোজেনিকে করে, ঠিক উল্টোটা। এটা নয়, এটা অ্যাকচুয়াল কারেক্ট নয়। ল্যামডা চাইবে অল টাইম লাইসোজেনিক স্টেটেই থাকতে, ওটা ওর ডিফল্ট। যেমন মোবাইলের সেটিং এ দেখো না, ডিফল্ট, ডিফল্ট সেটিং মানে কি ওটাই হবে, ওটাই থাকবে। এবার তুমি যদি ইনডিউস চেঞ্জ করো সেটা আলাদা ব্যাপার, মানে কোম্পানি ওটা সেট করে দিয়েছে। তো ডিফল্ট সেটিং ওটাই ওর। মানে ও প্রথমে ঢুকবে, ঢুকে যদি হেলথ স্ট্যাটাস দেখে নেবে ঠিকঠাক আছে, তার মানে ও চলে যাবে লাইসোজেনিক।
এবার যদি কোনো ইন্ডাকশন আসে তখন ও লাইসোজেনিককে লাইটিকেও কনভার্ট করে দিতে পারে, মানে এই সুইচিং মেকানিজমটা ওর কাছে আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি কি ডুয়াল এক্সিস্টেন্স। সো এই লাইসোজেনিক স্টেটে হয়টা কি, লাইসোজেনিক স্টেটের ইম্পর্টেন্সটা কি, হিয়ার ল্যামডা ডিএনএ integrate into the chromosomal DNA. Lambda DNA integrate into chromosomal DNA. মানে ইনিশিয়াল পার্টটা আজকে দেখিয়ে দিচ্ছি, দেন আমরা নেক্সট ক্লাসে পুরো সিনথেসিস ব্যাপারটা দেখব। ইন্টিগ্রেট করলো ক্রোমোজোমাল ডিএনএ টু মেক স্ট্রাকচার কল্ড প্রোফেজ। তো এটার ডেফিনেশন আছে, হোয়াট ইজ প্রোফেজ? What is prophase? Prophase is that it is that time when lambda DNA integrate into the chromosomal DNA, bacterial own chromosomal DNA, to make the structure called prophase. আর এই ব্যাকটেরিয়া তখন কি বলবো? The bacteria where the prophase is formed called কি বলবো? Lysogenic bacteria. Lysogenic bacteria. আর সিম্পলি আমরা লাইসোজেনও বলতে পারি। তাহলে ওয়ার্ড লাইসোজেন মিনিং কি? লাইসোজেন কাকে রিপ্রেজেন্ট করছে, ফেজকে না ব্যাকটেরিয়াকে? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াতে। তো হোয়াট ইজ লাইসোজেন যদি কোশ্চেন করে তাহলে আনসার মানে স্টার্টিং হবে ইট ইজ দ্য ব্যাকটেরিয়া ওয়্যার ল্যামডা ফেজ ডিএনএ ইজ ইন্টিগ্রেট। আর যদি প্রোফেজ কোশ্চেন করে, প্রোফেজ মিন যেটা বললাম ডিএনএ ইন্টিগ্রেশন, ল্যামডা ডিএনএ ইন্টিগ্রেশন, ওই স্টেটটাকে বলে হচ্ছে প্রোফেজ, এন্ড যে ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে এই ব্যাকটেরিয়া কল লাইসোজেনিক ব্যাকটেরিয়া, লাইসোজেন। পয়েন্ট বলে বললাম? হ্যাঁ স্যার। ওকে, এই লাইসোজেনিক ব্যাকটেরিয়ার কোনো প্রপার্টি চেঞ্জ হয় কি আফটার প্রোফেজ প্রোডাকশন? ইয়েস, চেঞ্জেস হয়, ঠিক আছে। আদার মানে খুব কিছু চেঞ্জ হয় না, তিনটে ইম্পর্টেন্ট ফিচার্স এ চেঞ্জ হয়, বাট আদার অল থিংস আর ওকে। মানে ব্যাকটেরিয়া যখন নর্মালি যেমন ডিভিশন করছিল নর্মাল অ্যাসপেক্ট চালু করবে, কোনো প্রবলেম নেই, বিকজ ও ঢুকে গেছে। কোনো এখানে লাইসিস ইভেন্ট হবে না, ব্যাকটেরিয়ার ডিএনএ প্রোডাকশন স্টপ হবে না, প্রোটিন প্রোডাকশন স্টপ হবে না, কিচ্ছু হবে না, ব্যাকটেরিয়া নিজের মতোই চলবে। বাট কিছু কিছু অ্যাসপেক্টে চেঞ্জ হয়ে যায়। তিনটে অ্যাসপেক্ট দেখাবো, আর কোশ্চেনের জায়গাও এখান থেকে। নাম্বার 1, ইমিউনিটি টু সুপার ইনফেকশন। ফার্স্ট যে চেঞ্জটা হয় লাইসোজেনিক ব্যাকটেরিয়াতে, দ্যাট ইজ কম্পেয়ার টু দ্য নর্মাল ব্যাকটেরিয়া, ইমিউনিটি টু সুপার ইনফেকশন। এটার মানে কেউ বলতে পারবে? আর ডিটির ক্লাস যারা করছে সিইউ স্টুডেন্ট, এরা বলা উচিত। স্পাই ফেনোটাইপের টাইমে বলেছিলাম স্পাই প্লাস স্পাই মাইনাস এসপিআই। ইমিউনিটি টু সুপার ইনফেকশন, কাজ থাকলে অন্য কাজটাকে ঢুকতে দেবে না, একদমই তাই। মানে একটা ব্যাকটেরিয়া যেটা লাইসোজেন কন্ডিশনে আছে, মানে কি অলরেডি ল্যামডা ডিএনএ ইন্টিগ্রেট করে আছে, এই টাইমে সেকেন্ড ল্যামডা ডিএনএ কি আর অ্যাকসেপ্ট করবে ও? কেসটা কি বুঝতে পেরেছো? করবে না। এই এই প্রসেসটাকে বলে বা এই ফেনোমেনাটাকে বলে ইমিউনিটি টু সুপার ইনফেকশন। মানে নেক্সট টাইম ল্যামডা ফেজকে আর ঢুকতেই দেবে না, বা ঢুকতে দিলেও সেটাকে ইনঅ্যাক্টিভেট করে দেবে। দ্যাট প্রসেস ইজ কল্ড ইমিউনিটি টু সুপার ইনফেকশন। বুঝতে পারলে? So they cannot reinfect. These bacteria cannot reinfect. These lysogenic bacteria cannot reinfect with the same virus. With the same virus. এটার নামই হচ্ছে immunity to super infection. Second change, যেটার প্রসেস আমরা একটু আগে লিখেছি, ইন্ডাকশন। এই লাইসোজেনিক ব্যাকটেরিয়া যদি সাম চেঞ্জেস আসে, ইন্ডাকশন প্রসেস ইভেন্ট চালু হয়, তাহলে লাইসোজেনিক স্টেট ল্যামডা লাইটিকে সুইচ করে যায়। Induction is that process where
lambda lysogen switch into lytic state. Switch into lytic state. এই ইন্ডাকশনের মেন প্রিন্সিপাল কি? কেন ইন্ডাকশন হয়? conditions that induce induction. Condition number 1, UV irradiation. যদি মাইক্রোবসটা মানে ব্যাকটেরিয়াটা হাই ইউভিতে এক্সপোজ থাকে ফর লং পিরিয়ড অফ টাইম, তখন ইন্ডাকশন হয়ে যায়, মানে ল্যাম্বডা সুইচ করে লাইটিকে চলে আসে। And number 2, change in the growth condition. Change in growth condition. যদি ব্যাকটেরিয়ার গ্রোথ কন্ডিশন চেঞ্জ হয়ে যায় তখনও ল্যাম্বডা লাইসোজেনিক থেকে লাইটিকে চলে আসে। তো এই ব্যাপারটা তুমি যদি নিজের লাইফের সাথে কম্পেয়ার করো, বুঝতে পারবে, মানে এটা তো সবার লাইফের সিচুয়েশনের থেকেই আসে, যে ফ্রেন্ড থেকে আনফ্রেন্ড হয়ে যাওয়া, ফ্রেন্ড টু আনফ্রেন্ড যেটা হয়, যে চেঞ্জটা হয়, লাইক দ্যাট এখানেও ল্যাম্বডা আগে ব্যাকটেরিয়ার সাথে ফ্রেন্ডলি ইন্টিগ্রেট করেছিল, দ্যাট মিনস লাইসোজেনিক স্টেটে ছিল, এখন ও সুইচ করে আনফ্রেন্ড কন্ডিশন মানে কি লাইটিকে চলে গেল। কেন গেল? কেন? ব্যাকটেরিয়া স্টেটাসই মানে অবস্থা খুব খারাপ। ব্যাকটেরিয়া যদি হেলথ স্টেটাস দেখি, ব্যাকটেরিয়া হেলথ স্টেটাস টোটালি তোমার মানে কি বলবো, অবস্থা খুব খারাপ, বিকজ ইউভি রেডিয়েট হয়েছে, মানে ব্যাকটেরিয়ার ডিএনএ ড্যামেজ এসছে, ব্যাকটেরিয়াটা আর সার্ভাইভ করার চান্স ভেরি লিমিটেড, দ্যাটস ওয়াই ও সুইচ করে বেরিয়ে যাবে। ঠিক আছে, মানে আনফ্রেন্ড টু ফ্রেন্ড, ফ্রেন্ড টু আনফ্রেন্ড হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে যদি ব্যাকটেরিয়ার কন্ডিশন খুব খারাপ থাকে, হেলথ নিউট্রিশনাল কন্ডিশন, তখনও ফ্রেন্ড আনফ্রেন্ড হয়ে যাবে। তো নিজের লাইফের সাথে এবার বুঝে নিন। ঠিক আছে, তার মানে ওই লাইটিকটা ফেভারেবল? না, ওই টাইমে ফেভারেবল, বাট ল্যাম্বডা তো ডিফল্ট স্টেট লাইসোজেনিক, বাট এই কন্ডিশন গুলো ওকে ট্রিগার করবে লাইটিকে যেতে, কারণ ওর কাছে আর অপশন নেই, কারণ ও যদি থেকে যায় লাইসোজেনিক স্টেটে, ব্যাকটেরিয়াটাও কিলড হবে, উইথ দ্যাট ল্যাম্বডা ফেজও কিলড হবে। ভেবে দেখো, আচ্ছা। হুম। তখনই তো আনফ্রেন্ড করতে হবে না, তো লাইক দ্যাট ও তখনই ও লাইটিকে চলে যায়। নাম্বার 3, এটার নাম হচ্ছে লাইসোজেনিক কনভার্সন ফেনোমেনা। লাইসোজেনিক কনভার্সন। লাইসোজেনিক কনভার্সন, এখান থেকে ট্রিকি কোশ্চেন করে নাম্বার 3 পয়েন্টটা থেকে। লাইসোজেনিক ব্যাকটেরিয়াতে যখন ইনফেক্ট হয়, মানে প্রোফেজ ক্রিয়েট করে ল্যাম্বডা ফেজ, সাম প্রপার্টি চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে লাইসোজেনিক কনভার্সন। সাম প্রপার্টিজ বিং চেঞ্জড। in lysogenic condition. Lysogenic condition. ঠিক আছে, তো লাইসোজেনিক কন্ডিশনে ব্যাকটেরিয়ার মধ্যে সাম প্রপার্টি চেঞ্জ চলে আসে, সেটার নাম হচ্ছে লাইসোজেনিক কনভার্সন। ওয়ান অফ দ্য প্রপার্টি চেঞ্জ যেটা ইম্পর্টেন্ট কোশ্চেনের জায়গা, সেটা হচ্ছে ইমপ্রুভ দি ভিরুলেন্সি। ইমপ্রুভ ভিরুলেন্সি, और ইমপ্রুভও বলবো না, ইনডিউস বলবো, ইনডিউস ভিরুলেন্সি। ভিরুলেন্সি মানে কি? ডিজিজ কজিং এবিলিটি, এটাকে ইনডিউস করে দেবে। এটা দেখা গেছে করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরিতে। এর ক্লাসিক এক্সাম্পল হচ্ছে করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। কি ডিজিজ করায় করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি? বলে ফেলো। ডিপথেরিয়া। এটা ক্লিয়ারলি দেখা গেছে যে করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি উইদাউট লাইসোজেন, উইদাউট লাইসোজেন ডিপথেরিয়া কজিং এবিলিটি নেই, ডিপথেরিয়া কজ করতে পারেন। ঠিক আছে, বাট when corynebacteria diphtheria infect with phage beta plus phage beta,
ডিপথেরিয়া কজিং এবিলিটি বেড়ে যায়, ডিপথেরিয়াকে ইনডিউস করিয়ে দেয়। তার মানে অ্যাকচুয়ালি ডিপথেরিয়া কজিং এবিলিটিটা কে দিচ্ছে, ব্যাকটেরিয়া না ব্যাকটেরিওফেজটা? বলবেন। ব্যাকটেরিওফেজ। ব্যাকটেরিওফেজ। তাহলে যতক্ষণ ব্যাকটেরিওফেজ আছে ওর কাছে এবিলিটি আছে ইনফেকশন করার, ঠিক আছে? মানে যে ডিপথেরিয়া ডিজিজটা করাচ্ছে যে ব্যাকটেরিয়া, অবভিয়াসলি ও ফেজ বিটা লাইসোজেন কন্ডিশনে আছে। কেসটা বুঝতে পেরেছো? তো এটা একটা ক্লাসিক এক্সাম্পল, মানে যেখানে হচ্ছে ব্যাকটেরিয়ার ভিরুলেন্সি ইমপ্রুভ করে যায়। এখান থেকে কোশ্চেনটা দেয়, ডাজ এনি ইমপ্রুভ ইন দ্য ভিরুলেন্সি ক্যাপাসিটি অকার আফটার লাইসোজেন? Justify. Yes, it is occur in the Corynebacterium diphtheria when it is infected with phage beta. The lysogenic condition is helpful for the induction of diphtheria, but non-lysogenic Corynebacterium diphtheria cannot infect. Very simple. তার মানে Corynebacterium diphtheria একটা টক্সিন তৈরি করে, ঠিক আছে? আমরা যদি মেডিকেলে যাই, এই ব্যাপারটা কি হয়, ডিপথেরিয়া টক্সিন তৈরি হয়, যে টক্সিনটা আলটিমেটলি প্রবলেম ক্রিয়েটার। ওকে, এই টক্সিনের জিনটা হোস্টের মধ্যে নেই, টক্সিনের জিনটা প্রডিউস করে হচ্ছে ফেজ বিটা। বলো, এত অবধি রাখবো, এত অবধি রাখবো। নেক্সট ক্লাসে আরো ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার নিয়ে আসবো, সেটা হচ্ছে লাইফ সাইকেল এন্ড সিনথেসিস, ল্যামডা ফেজে। স্যার এই ভিরুলেন্সি যে ইনডিউসের ব্যাপারটা, এটা সব মানে হ্যাঁ। সব ক্ষেত্রেই হবে? না, একটা ক্লাসিক এক্সাম্পল হতে যে পারে, দ্যাটস ভেরি ক্লিয়ার। সব কেসে হবে কিনা এখনো প্রপার এভিডেন্স নেই, বাট এটার কিন্তু প্রপার এভিডেন্স আছে। মানে এর ক্ষেত্রে মানে এই ব্যাকটেরিয়াটার ক্ষেত্রে যেমন এর কোনো প্রপার্টি ছিলই না না। ডিজিজটা কজ করার, এখন ওকে সেই প্রপার্টিটা দিচ্ছে, মানে ও বেশি মেরে হোস্টকে মেরে খেতে পারলে ও গ্রো করবে, তাহলে ভাইরাসটাও সেরকম গ্রো করবে। আলটিমেটলি সোজা কথা। বেনিফিট কিন্তু ব্যাকটেরিওফেজেরও আছে, ইয়েস, ঠিকই বলছো। কারণ ও যত বেশি আর তোমার র্যাপিডলি এগোবে, ওরও পপুলেশন বাড়বে। আর যে ব্যাকটেরিয়া ধরুন ভাইরাস মানে ভিরুলেন্ট প্রপার্টি আছে, মানে সেক্ষেত্রে কি আরো আরো ইমপ্রুভ করে দিতে পারবে? কি ইমপ্রুভ করবে? মানে আরো ভিরুলেন্সি প্রপার্টি ইমপ্রুভ করে দেবে? হ্যাঁ, এইটারই মানে কানেকশন খুঁজে বার করার চেষ্টা হচ্ছে, যে এটা কি সব ব্যাকটেরিয়ার সাথেই হয় নাকি সাম এক্সাম্পল মানে সাম এক্সেপশন। তো এটা যেমন ক্লিয়ারলি এক্সাম্পল পাওয়া গেছে, তো এরকম দেখা হচ্ছে যে কোনো কিছু মানে যে ব্যাকটেরিয়া বা যে ইয়ের ভিরুলেন্সি বেশি, সেটা কি কোনোভাবে লাইসোজেন আছে কি নেই, এগুলো সব এখন রিসার্চের পার্ট, তো চেক করা হয় এখন এগুলো। হ্যাঁ, তার মানে এটা সব ব্যাকটেরিয়ার জন্য যে হবে এরকম না, কিছু এক্সাম্পল ইয়েস অ্যাভেলেবল। স্যার তাহলে তো এখানে ভাইরাসটা প্যারাসাইট নেচারের থেকেও আবার মিথস্ক্রিয়াটাও দেখাচ্ছে কিছুটা হলো। কি দেখাচ্ছে? মানে ওই যে মানে একটা হুম, জীব আরেকটা জীবকে সাহায্য করে কিছুটা আচ্ছা, বেঁচে হ্যাঁ, থাকার। মিউচুয়ালিজম। হুম। হ্যাঁ, কাইন্ড অফ তাই তো হচ্ছে, এ ওকে হেল্প করে দিচ্ছে। বাট শুধু তো মিউচুয়ালিজমে আটকে নেই, যখন তোমার করেনিব্যাকটেরিয়াম ডিপথেরি কন্ডিশন খারাপ থাকবে, তখন আর মিউচুয়ালিজম শো করবে? না, তখন চলে হুম, যায়। তো তো সিম্পল থিং। হ্যাঁ, কে কি বলছো? স্যার বলছিলাম যে তাহলে যেই এই ভাঁজগুলো ব্যাকটেরিয়াকে মানে হেল্প করছে, তাহলে তাদের ক্ষেত্রে তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা কাজ করবার কথা নয়, মানে না, ব্যাকটেরিয়া তো নিশ্চয়ই তাহলে চাইবে না যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটাকে ইউজ করে ওদেরকে আটকাতে। একদমই তাই। মানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস তো ঢোকার টাইমে মানে এন্ট্রি টাইমে প্রিভেন্ট করে। একবার যদি এস্টাবলিশ করে যায়, আর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস তো কোনো ফাংশন নেই। আর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস তো অবভিয়াসলি নিজের ডিএনএ কে ক্লিপ করবে না, এখন তো ইন্টিগ্রেট করে গেছে। তো যদি ওকে ক্লিপ করে, তো হোস্টের ডিএনএও ক্লিপ হয়ে যাবে না, এটা তো কোনোদিন আর পসিবল না আরই কাট করা। ঠিক আছে। বোঝা যাচ্ছে? কিছু মাথায় ঢুকছে? ভাইরাস কিভাবে ক্লেভারলি ওয়ার্ক করে ইনসাইড দি হোস্ট, বলো। এন্ড করলাম তাহলে, হ্যাঁ। নেক্সট ক্লাসে হুম দেখবো হুম। আরো ইন্টারেস্টিং ব্যাপার। চলো।